তেজদাসকাঠি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। বিগত ক্লাসে রসায়নের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হতে আমরা আলোচনা করেছিলাম হাইব্রিডাইজেশন, এবং সেগুলো ছিল DsP2, DsP3, D2sP3 এবং D3sP3 হাইব্রিডাইজেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় সংকর অরবিটালের সাথে সমযোজী অণুর আকৃতির সম্পর্ক। সমযোজী যৌগের অণুর সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে, যা সাধারণ সমযোজী বন্ধন দ্বারা ব্যাখ্যা করা যায় না। সেক্ষেত্রে কি লাগে? হাইব্রিডাইজেশন দ্বারা সেটা ব্যাখ্যা করা যায়। মিথেনের যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে মিথেনের অণুতে একটি কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। তো এখানে কি হয়? একটি কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। কেমন? এই বন্ধনটি বা অণুটি গঠিত হয়। এক্ষেত্রে এই কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এই কেন্দ্রীয় পরমাণুটির হাইব্রিডাইজেশন ঘটে, এবং এই হাইব্রিডাইজেশনের ফলে আমরা বলেছিলাম যে আকৃতি বা বন্ধন কোণ ভিন্ন ভিন্ন হয়। কি কি হাইব্রিডাইজেশন ছিল? sp3, sp2, sp, d2sp3, d3sp3 ইত্যাদি। এক একটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বন্ধন কোণ এক এক রকম হয়, আর বন্ধন কোণ ভিন্নতার কারণে অণুর আকৃতিও ভিন্ন হয়। আমরা যদি এখানে মিথেনের কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করি, তাহলে আমরা এখানে কি আকৃতি হবে সেটা পেয়ে যাব। এই কার্বন পরমাণুটিতে যদি ইলেকট্রন বিন্যাস আমরা ব্যাখ্যা করি, কার্বনের 6, 1s2, 2s2, 2px, 2py, 2pz, 2 কিন্তু এভাবে থাকে না। সাধারণত এখানে কি থাকে? একটি এবং একটি, px একটি, py একটি। কিন্তু কার্বন যখন কোনো পরমাণুর সাথে বন্ধন গঠন করে, তখন কার্বন এক্সাইটেড হয়ে এই 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ যায়। মিথেন অণু গঠনকালে কি হয়? কার্বনের sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। এই sp3 হাইব্রিড অরবিটাল গঠনের ফলে কি হয়? এই প্রত্যেকটা sp3 হাইব্রিড অরবিটাল আরেকটি sp3 হাইব্রিড অরবিটালের মধ্যে বন্ধন কোণ হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট, এবং একটি বন্ধন দৈর্ঘ্য থাকে ক্ষেত্রে যে 4টি বন্ধন দৈর্ঘ্য, এবং প্রতিটি বন্ধন দৈর্ঘ্য হয় কত? 1.09 অ্যাংস্ট্রম। এক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যা করি সে চতুস্তলিকীয় গঠনটা কিরকম আমরা আগেও ব্যাখ্যা করেছিলাম। এখানে হ্যাঁ, এটি হচ্ছে চতুস্তলিকীয়। প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়? একটা করে ইলেকট্রন অবস্থান করে। প্রত্যেকটা কি? প্রত্যেকটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। এখন এখানে যদি আমরা 4টা হাইড্রোজেন যোগ করি, 4টা হাইড্রোজেন যোগ করি, তাহলে কি হবে? এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, ব্যাস। তাহলে মিথেন অণু গঠিত হলো। এখন এখানে দেখো চতুস্তলিকীয় গঠনটা কিরকম? অর্থাৎ আমরা এখানে যদি দেখাতে পারি,
এখানে যদি কার্বন থাকে, কার্বনের সাথে এই একটা, এই একটা, এই একটা, এটা হচ্ছে চতুস্তলীয় গঠন। এবং এই প্রত্যেকটা বন্ধন কোণ, এই বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তো চতুস্তলীয় মিথেন অণুর গঠনটা আমরা ব্যাখ্যা করলাম। অনুরূপভাবে বোরন, টেট্রাফ্লোরাইড আয়ন, অ্যামোনিয়াম আয়ন, কার্বন টেট্রা, এর প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু, বোরন, টেট্রাফ্লোরাইড আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং কার্বন টেট্রাক্লোরাইড, প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু, এখানে বোরন, এক্ষেত্রে নাইট্রোজেন, এক্ষেত্রে কার্বন, প্রত্যেকের হাইব্রিডাইজেশন হয় sp3। তাহলে বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে মিথেনের, আমি এখানে, এটা হচ্ছে মিথেন, তার মিথেনের আকৃতি যদি চতুস্তলকীয় হয়, তাহলে এই বোরন, টেট্রাক্লোরাইড আয়ন, অ্যামোনিয়াম আয়ন এবং কার্বন টেট্রাক্লোরাইড আয়ন, এদেরও আকৃতি হবে কি? চতুস্তলকীয়। আমরা এবারে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড এর গঠন ব্যাখ্যা করি। বোরন ট্রাইফ্লোরাইড যখন গঠিত হয় তখন এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। তাহলে বোরনের ক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে বোরনের ইলেকট্রন আছে কয়টা? বোরনের ইলেকট্রন আছে 5। বোরনের ইলেকট্রন আছে 5। আমরা একটু বিন্যাস করি। 1s2, 2s2, 2p, x1, y0, z3। বোরন ট্রাইফ্লোরাইড যখন গঠিত হয় তখন বোরন এক্সাইটেড হয়ে এস থেকে একটা ইলেকট্রন এখানে 2py তে যায়। তাহলে এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা হবে কি? sp2। এবং sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। কি হবে? 120 ডিগ্রি। তাহলে আমরা এই sp2 হাইব্রিড অরবিটাল যদি গঠন করতে চাই, তাহলে আকৃতিটা হবে কেমন? এই, অর্থাৎ এই, তাহলে প্রত্যেকটা বন্ধন কোণ কত? প্রত্যেকটা বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখানে 3টি ইলেকট্রন আছে, 3টা লোবে 3টে ইলেকট্রন থাকবে। এর সাথে আমরা যখন তিনটা ফ্লোরিনের pz অংশগ্রহণ করবে, তাহলে অংশগ্রহণ করলে কিরকম ভাবে হয় আমরা একটু যদি এটা একটু ঘুরাই আঁকি, তাহলে কি হচ্ছে? দেখো এই দিকের লোকটা কিন্তু ছোট হয়ে যাবে যখন অতিক্রমণ করবে। এখানে কি দুই দিকে সমান ছিল, যখন অতিক্রমণ করবে এই দিকের লোকটা কি হবে? একটু ছোট হবে। এই হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। তার আকৃতি কেমন? আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতির। আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি। এবং এই বন্ধন কোণ কত? এই বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু যদি হাইব্রিডাইজেশন হয় sp2 এবং বন্ধন কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে কি হবে? আকৃতি হবে ত্রিভুজ আকৃতি। আমরা এরপরে যদি sp হয়, হাইব্রিডাইজেশন যদি sp হয়, তাহলে অণুর আকৃতি কেমন হবে সেটা আমরা একটু দেখব। সেক্ষেত্রে আমরা BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড দ্বারা সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা? নিশ্চয়ই 4টা, তোমরা জানো। তাহলে 1s2, 2s2, 2p0, 2py0, 2pz0। তো এটা যখন এক্সাইটেড হয় তখন কি হয়? অনুরূপভাবে এখানে একটা, এখানে একটা। তাহলে হাইব্রিডাইজেশন হয় কি? sp।
sp হাইব্রিডাইজেশন হলে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, অর্থাৎ সরল রৈখিক হবে। কি হবে এক্ষেত্রে? সরল রৈখিক। এস এবং পি মিলে এরকম তৈরি করলো। এখান থেকে আমরা যখনই ক্লোরিন যোগ করতে চাইবো, এখানে ক্লোরিন আমরা 2টা ক্লোরিন যোগ করলাম, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে তাহলে কি তৈরি করলো? এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন। এই যে বন্ধন কোণ, এটা কত হলো? 180 ডিগ্রি, সরল রৈখিক। তাহলে এভাবে যদি কার্বন ডাই অক্সাইড, তারপরে আমরা বলতে পারি এসিটিলিন, এগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় এখানে কার্বন পরমাণু, এখানেও কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন হবে sp হাইব্রিডাইজেশন, যার কারণে এদের অণুর আকৃতিও হবে কি? সরল রৈখিক হবে, সরল রৈখিক। আমরা যদি sp3d সংকরণ ব্যাখ্যা করি, তাই sp3d সংকরণের ক্ষেত্রে অণুর আকৃতি কেমন হবে সেটা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা উদাহরণ হিসাবে PCl5 নিতে পারি। কি নিতে পারি? PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে এই ফসফরাসের হাইব্রিডাইজেশন হয় তোমার sp3d। হাইব্রিডাইজেশন কি হবে? sp3d। কিভাবে হয়? ফসফরাসের 15টি ইলেকট্রন আছে আমরা জানি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। তাহলে এখানে 10 আর 2 12, 13, 14, 15, 13, 14, 15। আমরা জানি 3d একটি, 3d তে 5টি অরবিটাল আছে। তাহলে ফসফরাস 3d xy, 3d yz, 2টা নিলাম, আমি 5টা লিখলাম না। তো ফসফরাস প্রথম যখন উত্তেজিত হয় তখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, এখানে চলে যায়। তাহলে দেখো sp3d, sp3d হাইব্রিড অরবিটাল গঠন করে। এই হাইব্রিড অরবিটাল গঠন করে বলে এই 5টা হাইব্রিড অরবিটালের সাথে 5টা ক্লোরিনের কি হয়? সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠন করে, এবং এই ক্ষেত্রে অণুর আকৃতি হবে কিরকম? অণুর আকৃতিটা হচ্ছে ত্রিকোণ দ্বিপিরামিড। কিরকম? আমরা যদি একটা ফসফরাস এখানে নিই, তাহলে 5 দিকে 5টা লোক থাকবে আশা করতেছি, বা এভাবে যদি আমরা না করি, এটাও করা যাবে। সেক্ষেত্রে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। দেখো ত্রিকোণীয় দ্বিপিরামিড কিভাবে হয়? এটা হচ্ছে ত্রিকোণ আর একটা দ্বিপিরামিড। আমরা ইচ্ছা করলে এটাকে এভাবেও দেখাতে পারি। একটা পিরামিড, একটা পিরামিড, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে ক্লোরিন অবস্থান করতে পারে। এই হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের আকৃতি। তাহলে আমরা বলতে পারি কি sp3d হাইব্রিডাইজেশন যে সকল কেন্দ্রীয় পরমাণু ঘটবে, সেই হাইব্রিডেশন যুক্ত কেন্দ্রীয় পরমাণু যে যৌগ গঠন করবে তাদের আকৃতি হবে কি? ত্রিকোণীয় দ্বিপিরামিড। আমরা এরপরে যে sp3d2 বলছিলাম, sp3d2, যদি আমরা sp3d2 হাইব্রিডাইজেশন হয় তাহলে অণুর আকৃতি কেমন হবে সেটা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে সালফার হেক্সাক্লোরাইড ব্যাখ্যা করতে পারি। আমরা জানি যে সালফারের হচ্ছে কত? সালফারের হচ্ছে 16টি ইলেকট্রন। প্রাথমিকভাবে এই সালফারে কি করে? এখানে 2টা ইলেকট্রন থাকে, এখানে 2টা ইলেকট্রন থাকে, কেমন? এখানে 2টা ইলেকট্রন থাকে। তো এই ক্ষেত্রে কি ঘটে? প্রথমে সালফার এক্সাইটেড হয়, এক্সাইটেড হলে এখান থেকে পি থেকে একটা ইলেকট্রন এই DXY তে যায়,
পরে আবার এক্সাইটেড হয়ে এস থেকে আরেকটা ইলেকট্রন ডি ওয়াই জেটে যায়, যার ফলে দেখো sp3d2 sp3d2 হাইব্রিড অরবিটাল গঠন করে। তাহলে কয়টা? 6টা sp3d2 হাইব্রিড অরবিটাল গঠন করে। এবং এই ক্ষেত্রে সালফারের সাথে এই sp3d2 হাইব্রিড, প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের সাথে 6টা ফ্লোরিন যুক্ত হয়ে সালফার কি হেক্সাফ্লোরাইড গঠন করতে পারে। এবং আকৃতিটা কেমন হবে? তাহলে একটা সালফার নিলাম, ব্যাস এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আর এখানে একটা ফ্লোরিন দিতে পারি আমরা, আর এখানে একটা ফ্লোরিন দিতে পারি। তাহলে দেখো আকৃতিটা কেমন হয়, দ্বিপিরামিড। কিন্তু তার আগে কি হয়? অনুরাকৃতি অষ্টতরুত্ব বলে এটাকে, অনুরাকৃতি অষ্টতরুত্ব বলে। এখন এর বাইরেও নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু যৌগ গঠন করে না, স্বাভাবিকভাবে করে না, কিন্তু তার বাইরেও নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু বিভিন্ন হ্যালোজেনের সাথে যৌগ গঠন করতে পারে, যেমন জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড এগুলো গঠন করতে পারে। আমরা তাহলে জেনন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে sp3d সংকরণ হবে, sp3d সংকরণ হবে, কিন্তু যেহেতু মুক্তজোট ইলেকট্রন থেকে যায় তাই এর আকৃতি হবে সরলরৈখিক, তোমরা বই থেকে এগুলো দেখবা। তারপরে জেনন টেট্রাফ্লোরাইড যখন গঠন করে F4, এটা যখন গঠন করে সেই ক্ষেত্রে জেননের হাইব্রিডাইজেশন হয় sp3d2। তাহলে sp3d2 হলে এর আকৃতি হবে সমতলীয় বর্গাকার। কি আকৃতি? সমতলীয় বর্গাকার। এর ব্যাখ্যাটাও তোমরা বই থেকে দেখবে যে সমতলীয় বর্গাকার কিভাবে হয়। আর যখন হেক্সাফ্লোরাইড গঠন করে সেই ক্ষেত্রে জেননের হাইব্রিডাইজেশনটি হয় তোমার sp3d3, অর্থাৎ 3 3 6 7, তাহলে 7টা হাইব্রিড অরবিটাল গঠন করে sp3d3। এক্ষেত্রে পঞ্চকোণ পিরামিডীয় গঠন লাভ করে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পঞ্চকোণ পিরামিডীয় গঠন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি চার্টে বিভিন্ন সংকরণ এবং এর সাথে সংশ্লিষ্ট অণুর আকৃতি ও বন্ধন কোণ লক্ষ্য করো। এই ক্ষেত্রে তোমরা এই চার্টটা থেকে অনেক কিছুই সহজে আয়ত্ত করে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু বাড়িতে ভালো করে দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো। যদি কোনো অংশে সমস্যা মনে হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে তোমরা ইনবক্সে লিখো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাই।